হ্যালো ইউটিউব ফ্যামিলি, আজকের এপিসোডটা খুব স্পেশাল এবং জরুরি। আর এই স্পেশাল এপিসোডটা আগের এপিসোডের পার্ট 2। তাই জন্য যদি আপনারা আগের এপিসোড না দেখে থাকেন, এই মুহূর্তে আগের এপিসোডটা দেখুন, নাহলে এই এপিসোডটা একদমই কানেক্ট করতে পারবেন না। আগের এপিসোডের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে যাব S21 নামে একটা খুব মর্মান্তিক জায়গায়। এটি একটি বাচ্চাদের স্কুল ছিল, বাট পরে এটি তৈরি হয় একটি টর্চার হাউস। আগের এপিসোডটা যে জেনোসাইড সেন্টারে গিয়ে বানিয়েছিলাম, সেই জেনোসাইড সেন্টারে কোথা থেকে লোককে নিয়ে যাওয়া হতো তার ওপরেই তৈরি করা আজকের এপিসোডটা। এই S21 কি এবং ওখানে কেন গেলাম এবং কি ধরনের অত্যাচার ওখানে হতো, সেই সমস্ত কিছু এই এপিসোডে রয়েছে। আর কোনো মানুষ অন্য কোনো মানুষের সাথে কি করে এভাবে অত্যাচার করতে পারে তার সাক্ষী হয়েছি আমি S21-এ গিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। এই ঢুকে পড়েছি ওই মিউজিয়ামটাতে, বা ওই জেল যেটা আগে স্কুল ছিল। ঢুকতেই এরকম একটা পার্কিং টিকিট দিয়ে দিল, আর ওই হচ্ছে সামনে এন্ট্রি। এসে এখানে স্কুটি রাখার জায়গা। তো এই বাঁ দিক দিয়ে ঢুকতে হবে। দেখি কত করে টিকিট, কি বৃত্তান্ত এক এক করে বলছি। এই হচ্ছে ঢোকার মুখে একটা বিল্ডিংয়ের পুরো ম্যাপ দেওয়া আছে, এটাকে একটু রেকর্ড করে নিই। 1 2 3 করে 4 5 সব দেওয়া আছে। আর এখানে লেখাও আছে যে কতগুলো অডিও ট্যুর আছে। টোটাল 32টা আছে। 32টা অডিও ট্যুর সম্পর্কে লেখা আছে। আর এইদিকে টিকিট কাউন্টার। টিকিট পেয়ে গেছি। এখানে হচ্ছে টিকিট হচ্ছে $5। আর আমি যেহেতু অডিও গাইড নিয়েছি তাই আরও $5, টোটাল $10। এই হচ্ছে টিকিট $5, 8ই সেপ্টেম্বর 2024। আর এই হচ্ছে অডিও গাইডের টিকিট। সেম একটা ম্যাপ দিয়ে দিয়েছে আমাকে, যেখানে 1 থেকে শুরু করে 32খানা সব রয়েছে, বিভিন্ন স্পট। আর তার সাথে এই হচ্ছে এই অডিও গাইড। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু আ নাইটমেয়ার। এই যে এখান থেকে শুরু 1 নম্বর। এখানে আমাকে প্রেস করতে হবে 1, দিয়ে আমাকে করতে হবে স্টার্ট। আমি যার ভিডিও যার অডিও শুনছি এখানে, যে ভদ্রলোকের, তিনি একজন সার্ভাইভার। তো এই জায়গা থেকে মাত্র 10 জন মতো সার্ভাইভ করতে পেরেছে ওই 3.5 বছরে। আর এই পিছনে যে সাদা গ্রেভিয়ার্ডগুলো দেখছেন, এগুলো লাস্ট যে 14 জন যাদেরকে এখানে মারা হয়েছিল। হ্যাঁ, তারপরে পলপট যে ছিল সে পালিয়ে গেছিল। তো সেই লাস্ট 14 জনের রিমেইন্স বা স্মৃতি হিসাবে এই গ্রেভিয়ার্ডটা বানানো। আর বলে রাখি, আমরা যেখানে রয়েছি, এই অত্যাচারের আগে এটা একটা স্কুল ছিল, একটা হাই স্কুল ছিল। বাচ্চাদের খেলাধুলা, হাসি খুশির জায়গা ছিল। সেটা পরে যে এরকম একটা ভয়ঙ্কর, একটা বিভীষিকাময় টর্চার হাউস হয়ে উঠবে সেটা কেউ জানতো না। আমার পেছনে এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে বিল্ডিং এ বলা হয় এটাকে। এখানে সমস্ত ইম্পর্টেন্ট লোকেদেরকে ধরে রাখা হতো। নিচে টোটাল 10টা রুম আছে, প্রত্যেকটা রুমে একটা করে বেড, এবং সেখানে তাদেরকে বেঁধে প্রচুর অত্যাচার করা হতো, দিনে 2বার 3বার করে। আর যখনই এখানে লোককে নিয়ে আসা হতো, সেমভাবে ব্লাইন্ড ফোল্ড করে লরিতে করে নিয়ে আসা হতো। তাদের বাড়ির লোক থেকে শুরু করে কেউ জানতো না তারা কোথায়, কে কখন কোথায় নিয়ে গেছে। অ্যান্ড এই টর্চারের কিছু নমুনা এই অডিওতে বললো, যেগুলো বলার মতো নয়। তাদেরকে বেঁধে মাথার ভিতরে রোজ বাড়ি মারা হতো লোহা দিয়ে। আপনাদেরকে একটু ভিতরটা দেখাচ্ছি। ভিতরে এখনো লোকেদের ব্লাড বা এগুলো রয়ে গেছে বলছে। এগুলো একসময় স্কুল ছিল, আর এখন এই অবস্থা। এই হচ্ছে একটা
একটা রুম যেখানে কত অত্যাচার হয়েছে কেউ জানে না। এই যে এরকমভাবে লোহা দিয়ে বেঁধে রাখা হতো, হাত পা বেঁধে, একটা এক্সাম্পল দেখুন, এরকমভাবে হাত পা বেঁধে তাদেরকে শুইয়ে রেখে অত্যাচার করা হতো। তখনকার দিনের জানলাও ওরকমই ছিল, ঠিক সেম জানলাটা, আর নিচে পুরো রক্ত পড়ে গেছে, এখনো দাগগুলো লেগে আছে রক্তের। বাপরে বাপ, বেরোই এখান থেকে। এই রুমে কাদেরকে রাখা হয়েছিল তাদের একটা লিস্ট রয়েছে, যদিও এছাড়াও আরও লোক ছিল, এগুলো জানা গেছে। বয়স দেখুন 21, 26, 19। সেমভাবেই পাশের রুমটা, ওই চেয়ার টেবিলগুলো এখনও রয়েছে, এইভাবে টর্চার করে মারা হয়েছিল। বাবারে, সেম এই রুমটাও, প্রত্যেকটা রুমই। আর এগুলো সব অরিজিনাল বেডগুলো যা দেখছেন। এইভাবে পাওয়া গেছে একজনের লাশ। মাই গড, বাপরে বাপ। এটা ঢুকছি আর একটা রুমে, সবকটা রুমেরই সেম অবস্থায়। দেখুন রক্তের দাগগুলো এখনো লেগে আছে, পুরোটা মুছে নেই আর কি। এই দেখুন এখনো রক্তের দাগ স্পষ্ট। মোটামুটি এখন যতগুলো রুমে ঢুকছি, এই প্রত্যেকটা রুমই সেম। প্রত্যেকটাই ছিল হচ্ছে এখানকার 1:1 টর্চার রুম। এই রুমগুলোতে কয়েদিগুলোকে তখনই বেঁধে রাখা হতো যখন সে খুব ইম্পর্টেন্ট কয়েদি ছিল, মানে যাকে দেশের সবচেয়ে বেশি থ্রেট মনে করা হতো, বা যে একদমই কথা শুনতো না বা কোনোভাবে এগেনস্টে কথা বলতো, তাদেরকে এই রুমে রেখে প্রত্যেক দিনে অন্তত 3 থেকে 4 বার করে টর্চার করা হতো। ততক্ষণ অবধি টর্চার করা হতো যতক্ষণ না সে মৃত্যু ভিক্ষা করছে। আর তারপর যখন টর্চার এনাফ হয়ে যেত, মনে হতো না এবার মেরে ফেলা দরকার, তখন তাদেরকে নিয়ে যাওয়া হতো কিলিং ফিল্ডে। কিলিং ফিল্ডের এপিসোডটা ঠিক আগের এপিসোড, যদি না দেখে থাকেন তাহলে আগে ওই এপিসোডটা একটু দেখে আসুন, তাহলে এই S21-এ অত্যাচারগুলো আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। সবচেয়ে বেশি টর্চার এই রুমটাতেই করা হয়েছে। এটা যাতে লাস্ট রুম, যাতে কেউ শুনতে না পায়। আর রক্তের দাগ দেখুন। এখানে যখন নিয়ে আসা হয় সবাইকে, তখন একটা রুল তৈরি করা হয়েছিল। 10খানা রুল আছে, সেই 10খানা রুল আপনাদেরকে এক এক করে শোনাচ্ছি, আর আরও বিভীষিকা বাড়বে 10টা রুল শুনলে। বাপরে বাপ। যখনই কোনো প্রিজনারকে আনা হতো, এই 10টা রুল দেওয়া হতো তাদেরকে। এই যে এরমভাবে লেখা থাকতো বোর্ডে 10টা রুল। কি? ইউ মাস্ট অ্যান্সার অ্যাকর্ডিং টু মাই কোয়েশ্চেন, ডোন্ট টার্ন দেম ডাউন, ডোন্ট ট্রাই টু হাইড ফ্যাক্টস বাই মেকিং এক্সকিউজ about this or that. You are strictly prohibited to contradict me. Don't pretend to be ignorant, for you are a chap who dares to start the revolution. আপনি পড়ে নিন এক এক করে। মানে ইলেকট্রিক শক দেওয়ার সময় চেঁচানোও যাবে না, কাঁদাও যাবে না। 6 নম্বর রুলটা দেখুন। 9 নম্বর রুলটা দেখুন, চাবুক মারবে 10টা আর বা 5 বার শক দেবে যদি রুল একটাও ভেঙেছে। মাই গড। 12,000 রেকর্ড পাওয়া গেছে
বাট বাকিগুলো সব ডিস্ট্রয় হয়ে গেছে। বলা হয় যে 20,000-এরও বেশি লোককে এখানে নিয়ে আসা হয়েছিল, বাট অর্ধেক রেকর্ড ডিস্ট্রয়েড। এই গোটা বিল্ডিংয়ের আপনাদেরকে 4-5টা রুম দেখালাম, বাট এখানে আরও রুম আছে, সেগুলো আর ভিডিও করার মতো ক্ষমতা নেই। বাট এখানে আনা হতো কাদের? এখানে আনা হতো যত শিক্ষিত লোকজন ছিল, শহরের লোকজন ছিল, মঙ্ক ছিল, টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড বিদেশি যত ছিল। কেননা পলপটের মনে হতো তারা সবাই তার এগেনস্টে। এখন যে রুমটাতে ঢুকলাম এটা হচ্ছে একটা এক্সিবিশন রুম। এখানে যে সমস্ত জামা কাপড়গুলো পাওয়া গেছিলো সেগুলোর একটা এক্সিবিশন হয়েছিল। তার মধ্যে কিছু জামা কাপড় এখনও রেখে দেওয়া হয়েছে। আর প্রচুর বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায় এবং সেগুলো বিভৎস অবস্থায় পাওয়া যায়। পরে সেগুলোকে একটুখানি ট্রিটমেন্ট করা হয় বা একটু ঠিকঠাক করা হয় এক্সিবিশনের জন্য। আর এটাকে পজ করে পড়ুন, তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো ব্যাপারটা। আর যে সমস্ত জামা কাপড়গুলো পাওয়া যায় আপনারা যদি লক্ষ্য করেন সেগুলো কিন্তু খুব পুরনো দিনের জামা কাপড় নয়, যেটা আমি আগের এপিসোডেও বলছিলাম। আমাদেরই মতো জামা কাপড়, আমরা যেরকম জামা কাপড় পরে অভ্যস্ত, আজ থেকে 50-50ও নয় 45 বছর আগেকার ঘটনা এটা। তো তখনও লোকজন এরকমই জামা কাপড় পরতো। এই যে দেখুন, শুধু জামা কাপড় নয়, ইনফ্যাক্ট টুপি, মোজা, জুতো, বাচ্চাদের খেলনা, অনেক কিছু পাওয়া গেছে এখানে। বাট সেগুলো সবই খুব খারাপ অবস্থায় পাওয়া গেছে। আর এটা তো একদমই ছোট বাচ্চার একটা জামা দেখে মনে হচ্ছে। আমার পেছনে এই যে জায়গাটা দেখছেন, এখানটা বাচ্চারা আগে খেলতো, বাট পরে এটা টর্চার ফিল্ড হয়ে যায়। এখানে মারা হতো না, এখানে শুধু টর্চার করা হতো। তো একজন প্রত্যক্ষদর্শী তার জানলা দিয়ে এটা দেখতে পেয়েছিল রাতের বেলা, তো সেই বর্ণনা করেছিল যে ওই কিরমভাবে এখানে টর্চার হতো। এখানকার টর্চার প্রসেসটা প্রচণ্ড নির্মম ছিল। সারা রাত এই পোলগুলোর মধ্যে হাত বেঁধে ঝুলিয়ে রাখা হতো, আর সকালবেলা এই বড় বড় পাত্রের মধ্যে মুখ ঢুকিয়ে রেখে দেওয়া হতো যতক্ষণ না আধমরা হয়ে যাচ্ছে। ভাবুন। এই ঢুকছি বিল্ডিং বি এর প্রথম ঘরটাতে। মেরে ফেলার পরে এরকমভাবে জামা কাপড় পাইল করে রাখা হতো, তার মধ্যে কিছু জামা কাপড় এখনো রয়েছে। আর এইভাবে বিভিন্ন জায়গা থেকে লোককে নিয়ে গিয়ে তাদেরকে জোর করে চাষ করানো হতো। তার ম্যাপ। এই যে ফনম পেন থেকে, শহর ক্যাপিটাল থেকে, বিভিন্ন ক্যাপিটাল, সিয়াম রিপ থেকে, বিভিন্ন জায়গা থেকে সব দূরে দূরে পাঠানো হতো যাতে চাষ করতে পারে। কোনো রকম প্রাইভেট ওনারশিপ ছিল না, সেই জন্য সবাইকে এরকম কমনলি খাবার দেওয়া হতো। একটা করে বাটি, লাকি হলে চাল পাবে, একটু পটাটো পাবে, কর্ন পাবে, আর না হলে শুধু ফ্যান। এইভাবে সব কাজ করতো। ভর্তি লিস্ট যাদেরকে প্রিজনার বানানো হয়েছিল, মারা হয়েছিল। বয়স্ক থেকে শুরু করে বাচ্চা কাউকে ছাড়া হয়নি, পুরুষ মহিলা সব। কত কষ্ট করে সবাই মারা গেছিল ভাবুন। যখন পলপট ক্ষমতায় এসেছিল তখন আনন্দে উচ্ছ্বাস করেছিল লোকে। এভাবে সবাই খুব আনন্দে ছিল যে এবার হয়তো পরিবর্তন আসবে। এই ছিল পলপট এবং তার সব সঙ্গীরা, খামের রুজের সব মাথারা।
ভাবুন চেয়ার এদের কাছে কতটা ইম্পর্টেন্ট ছিল, যে চেয়ার ছাড়বে না বলে লোক মারতেও দুবার ভাবতো না। এরা সব ছিল হচ্ছে এখানকার সৈনিক, ম্যাক্সিমাম বয়স 20 আর সব 15-16 বছরের বাচ্চা। এরা পড়াশোনাও জানতো না, এই জন্য এদেরকে সহজে ম্যানিপুলেট করা যেত। আর এই হচ্ছে মেয়েরা, যারা সৈনিক ছিল, এরা ইন্টারোগেটর ছিল, এরাও পড়াশোনা জানতো না, সেম এদেরকেও ম্যানিপুলেট করা হয়েছিল। পরে অবশ্য এরা সবাই এখানকার প্রিজনার হয়ে যায়, তার কারণ কিছু না কিছু ভুল করলেই এখানেই এরা প্রিজনার হয়ে যেত। আর এই হয়েছিল পলপটের ওই সৈন্যদের শেষ পরিণতি। কি মর্মান্তিক মৃত্যু ঘটেছিল। তাই পাগল রাজা সাথ দিলে ঘরে বিপদ আসবেই, আজ না হলে কাল, তাই ভেবে চিনতে ভোট দিন। হচ্ছে ওখানকার তখনকার দিনের সৈনিকদের, যারা পলপটের যারা সৈনিক ছিল রিজনের, তাদের কিরকম জামা কাপড় ছিল। আর এটা হচ্ছে ভিকটিমদের জামা কাপড়। আর এখন যার ছবি দেখছেন, এই হচ্ছে সেই অত্যাচারী রাজা বা পলপট, যে তার নিজের দেশের 1/4 পপুলেশন নিশ্চিহ্ন করে দিয়েছিল 3 বছরে। এই রুমটাতে সমস্ত ওই অত্যাচারী লোকগুলোর আপনারা ছবি দেখলেন, পলপটের নিজের ছবি দেখলেন, ওর সেই সময়কার ডান হাত বাঁ হাত যাই বলুন তাদের ছবি দেখলেন। অ্যান্ড এর মধ্যে কেউ বেঁচে নেই, তবে একজন সার্ভাইভারকে পাওয়া গেছিল, বেঁচে ছিল, তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছিল, তার ছবিটা একদম লাস্টে দেখালাম। এরা হচ্ছে প্রিজনার্স, যাদেরকে S21-এ নিয়ে আসা হয়েছিল। অ্যান্ড তাদের এগুলো হচ্ছে এরকম ট্যাগ হতো, যদি এগুলো শেষের দিকে হতো, প্রথম দিকে এরকম ট্যাগ ছিল না। আর এই নিয়ে আসার সময় কিভাবে নিয়ে আসা হতো সেটার একটা ছবি, এরকমভাবে বেঁধে নিয়ে আসা হতো। আর পুরো বিল্ডিংটাকে এরকমভাবে লোহার তার দিয়ে ঘেরা ছিল। কিন্তু কেন এরকম ঘেরা, পুরো বারান্দা কেন এরকম ঘেরা দেখতে পাচ্ছি, বারান্দাগুলো এরকমভাবে ঘেরা ছিল কেন? যাতে কেউ সুইসাইড না করতে পারে। কেন সুইসাইড করলে যারা গার্ড তাদেরকেও নিয়ে চলে যাওয়া হবে জেলে, ওই জন্য। এই যে দেখুন, এদেরকে মেরে ফেলা হয়েছিল বিকজ ডক্টর ছিলেন উনি, অ্যান্ড ওনার পুরো ফ্যামিলিকে মেরে ফেলা হয়েছিল বিকজ যদি বাচ্চা বড় হয়ে রিভেঞ্জ নেয় তাই। আর এরা সব প্রফেসর্স ছিল, PhD হোল্ডার্স। আর এরা সবাই কিন্তু সাথ দিয়েছিল যাতে পলপট রাজত্বে আসতে পারে, এরা সবাই সাথ দিয়েছিল। এরা সব বিদেশি লোক যারা এখানে ছিল, মানে এরা ফরেনার্স যারা কোনো একটা কারণে কম্বোডিয়াতে ছিল, কেউ ইন্ডিয়ান, কেউ পাকিস্তানি, কেউ ফ্রান্স থেকে এসেছিল, কেউ থাইল্যান্ড থেকে এসেছিল। ম্যাক্সিমাম লোক পালিয়ে গেছিল, কিন্তু কিছু লোক যারা পালাতে পারেনি তারা ভিকটিম হয়ে গেছিল, তারা মারা গেছিল। এই ভদ্রলোক তো ঘুরে বেড়াতো, আমার মতো দেশ ঘুরে বেড়াতে ভালোবাসতো। সে এসেছিল, তাকে হঠাৎ অ্যারেস্ট করে নিয়ে মেরে ফেলা হয়। এনাদের কাছ থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা ভিয়েতনামি স্পাইদের নাম বলো, ওনারা ইচ্ছা করে বিভিন্ন পপ সিঙ্গারদের নাম বলেছিল। যারা ইন্টারোগেটর ছিল তারা এতটাই অজ্ঞ ছিল যে তারা এই নামগুলো বুঝতেও পারেনি। পরে জানা গেছে যে তারা মানে বড় বড় গায়কদের সেই সময়কার, যেমন এলভিস প্রেসলি বা এদের সব নাম বলেছিল। একটা খুব ভয়ঙ্কর ঘটনা শুনলাম যে একজন মহিলা, সে তার বাবা কম্বোডিয়ান ছিলেন, তো উনি আফ্রিকাতে পোস্টেড ছিলেন। তো উনি প্রচুর চিঠি পেয়েছিলেন পলপটের
সরকার থেকে যে আপনারা আসুন, কম্বোডিয়াতে ফিরে আসুন, উচ্ছ্বাসের সাথে ফিরে আসুন, এখানে আমরা নতুন দেশ তৈরি করছি। বাট যে মুহূর্তে উনি ফিরে আসেন তারপর থেকে ওনার খবর পাওয়া যায় না। পরে ওনার মেয়ে 20 বছর পরে ওনার মেয়ে যখন এই S21 ঘুরতে আসে, আমি যেরকম এসেছি, তখন তার বাবার ছবি দেখতে পায়। ভাবুন, 1980-তে এই জায়গাটাকে প্রথম খোলা হয় লোকেরা যাতে এসে তাদের পরিচিতদের খুঁজে পায় বা এগুলো ফটোগ্রাফি করতে পারে, ভিডিওগ্রাফি করতে পারে। আর এই যে রুমগুলো দেখছেন, এই রুমগুলো হচ্ছে কোনোটাতে খাবার বানানো হতো প্রিজনার্সদের, কোনোটাতে অস্ত্র রাখা হতো, এরকম বিভিন্ন রুমে বিভিন্ন জিনিস রাখা হতো। আর দেখুন এই যে যেরকম জাল দিয়ে ঘেরা আছে দেখতে পাচ্ছেন, এরমভাবে পুরো বিল্ডিংটা জাল দিয়ে ঘেরা থাকতো যাতে কেউ ঝাঁপ মেরে আত্মহত্যা না করতে পারে। এবং সুইসাইড করার জন্য বিভিন্ন রকম রাস্তা চেষ্টা করতো লোকেরা, তাড়াতাড়ি মৃত্যুর জন্য আগুন লাগিয়ে দিত গায়ে, ঝাঁপ মারতো, এরকম অনেক কিছু। তাই জন্য এগুলো সব ব্যবস্থা করা হয়। এই নিচের রুমটাতে ইম্পর্টেন্ট প্রিজনার তাদেরকে রাখা হতো, আর দোতলায় আর তিনতলায় মাস প্রিজনারদেরকে রাখা হতো, ম্যাক্সিমাম লোককে। আমি দেখাবো ভিতরে ঢুকে কীরকম ছিল সেলগুলো। এইটা সেই সময়কারই একদম ব্রিক্স আর কি, এটা পরে তৈরি করা না, সেই সময়কারই, পরে জাস্ট রেনোভেশন করা হয়েছে। দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। কাদেরকে এখানে রাখা হতো, এরকম সাইজের প্রিজনগুলোতে সবাইকে আটকে রাখা হতো। একটা মানুষও ঢুকতে পারবে না সহজে, আর এইভাবে বেঁধে রাখা হতো। তিরিশ 40 জনকে একটা করে ট্রাকে করে আনা হতো। যখন ট্রাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতো, বডি নাম হয়ে যেত, তারপরে এখানে এসে ফেলে দেওয়া হতো। আর গলায় তো দড়ি বাঁধা থাকতো, তাই জন্যে আরোই নিঃশ্বাস নিতে না পেরে বডি পুরো নাম হয়ে যেত। তারপরে ঢুকিয়ে দেওয়া হতো এরকম সেলে। বাপরে বাপ, কি টর্চার, মাই গড। এখানে একটা লোককে সারা জীবন কাটিয়ে দিতে হতো যতক্ষণ না তার মৃত্যু অপেক্ষা করছে। এরকম একটা ঘর, তাতে 1 2 3 4 5 6 7 8 9 10টা এরকম সেল বানানো থাকতো। আর অন্ধকার ঘর, একটা ছবিও দেওয়া আছে, দেখাচ্ছি। এই দেখুন কিভাবে থাকতো। এই ভদ্রলোক সার্ভাইভার। এই যে এইভাবে এখানে বিভিন্ন চাবিগুলো রাখা থাকতো, ঠিকঠাক করে ওরা মার্কও করতে পারতো না, কেন ওরা পড়াশোনাও জানতো না। আর এই রুমগুলো ছিল হচ্ছে কাঠের। এই যে এই হচ্ছে সাইজ, দেখুন, এই যে বুঝতে পারছেন তো, এইটুকুনি ছিল হচ্ছে একজনের থাকার জায়গা। ভাবুন। আর পিঠে এমন চাবুক মারতো যাতে উপর হয়ে শুতে হয়, সোজা করে যাতে শুতে না পারে মাথা তুলে। বাপরে বাপ, দেখে কিরকম অস্বস্তি হচ্ছে, তাই না? আপনাদের ভিডিওতে দেখে অস্বস্তি হচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমি তো সামনাসামনি দেখছি, আরো অস্বস্তি হচ্ছে। এরমভাবে সবাইকে বন্দি করে রাখা হতো। একটা প্যান্টের বেশি কিছু দেওয়া হতো না, আর একটা প্রিজনারের আর একটা প্রিজনারের সাথে কথা বলা বারণ ছিল।
বেরোই এখান থেকে, অস্বস্তি হচ্ছে। ওই দেখুন লেখা আছে, নাম্বারিং করা আছে 1 2 3 4 5 6 7 8 করে। মাস ডিটেন করা হতো এখানে। একজনকে তো ডেকে বলা হয়েছে যে সিআইএর এজেন্টদের নাম বলতে, তো সিআইএ শব্দটাই সে প্রথমবার শুনেছে, তো সে কি জানে কার নাম বলতে হবে, কি নাম বলতে হবে। ওরা বলে দিয়েছে কার কার নাম বলতে হবে, সে নামগুলো ও জাস্ট বলেছে, রেকর্ড করেছে, করে মেরে ফেলেছে। কি অদ্ভুত। আর এগুলো তো ছেলে মেয়ে সব একসাথে রাখা হতো, কোনো ছিল না যে শুধু ছেলেদেরকে আলাদা মেয়েদেরকে আলাদা রাখবে, এসব কিছু ছিল না। ম্যাক্সিমাম ছেলে মেয়ে এদের সবাইকে, মানে পুরুষ মহিলা সবাইকে অর্ধনগ্ন বা পুরো নগ্ন করে রাখা হতো। ভাবুন, মানে শুধু ফিজিক্যাল নয়, মেন্টাল সব রকম টর্চার। এই বিল্ডিংটা ছিল সবচেয়ে ভয়ানক। এবার যাব আমরা নেক্সট বিল্ডিংয়ে, বিল্ডিং নাম্বার ডি। এইভাবে এখানে হাইট মাপা হতো, আর সেই অনুযায়ী দেখা হতো যে তারা ট্রেটার না। যদি হাইট বেশি হয় তাহলে ট্রেটার, আর যদি হাইট কম হয় তাহলে ভালো। এটা একজন মিলিটারি কমান্ডারের ওয়াইফ, এরকমভাবে হেড মাপা হতো। আর দেখুন উনি একটা 2-3 মাসের বাচ্চাকে নিয়ে এইটা ছবিটা তোলা। ওনাকে বন্দি করার পর বাচ্চাটাকে কেড়ে নিয়ে মেরে ফেলা হয়েছিল। এই হচ্ছে সেই মেশিন, যে মেশিন দিয়ে, এই মেশিনটা দিয়ে হেড মাপা হতো। এই যে দেখুন কিভাবে বন্দি করে রাখা হতো। আর এখানে মারা হতো না, মারা হতো হচ্ছে ওই জেনোসাইড সেন্টারে, যেটার ভিডিও আপনারা এর আগে দেখলেন। এই যে এইভাবে মেজারমেন্ট করা হতো সবার, হাইট, ওয়েট, তারপরে ছবি তুলতে নিয়ে যাওয়া হতো। এই বাচ্চাটার একটা সার্ভাইভালের কাহিনী বলবো, মনে রাখবেন এই বাচ্চাটার কথা। ওই যে বাচ্চাটার কথা বললাম, ওই বাচ্চাটার নাম হচ্ছে নল ছ্যান পাং। এই ছেলেটার বয়স ছিল 8 বছর, তখনকার ঘটনা। তার বাবা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাবা একজন পুলিশ অফিসার বা আর্মি টাইপের ছিলেন পল পটের রাজত্বের আগে। তারপরে একদিন তার মাকে আর তার ভাইকে নিয়ে, 3 জনকে নিয়ে পল পটের সৈনিকরা নিয়ে যাচ্ছিল একটা জায়গায়, মানে নিয়ে যাওয়ার জন্য জোর করে। অ্যান্ড তার মা জিজ্ঞেস করায় বলে যে আপনার হাজব্যান্ডের সাথে দেখা করাতে যাব, উনি বন্দি হয়ে আছেন, তো আপনি গেলে ওনাকে বাঁচানো যাবে। তোর মা যেতে রাজি হয়ে যায়। আর বাচ্চাগুলো অত বাচ্চা ছিল, ওরা বুঝতো না, ওরা জিপে করে যাচ্ছে, খুব আনন্দে ছিল। কিছুক্ষণ পরে ওনাদেরকে নিয়ে আসা হয় S21-এ। নিয়ে এসে যখন ছবি তোলার জন্য ওর মাকে বসানো হয়, তো ওর মা ক্যামেরার দিকে কী করে তাকাতে হয় জানতো না, সেই জন্য ওর মাকে মারা হয় এবং মেরে মাটিতে ফেলে দেওয়া হয়, মাথা থেতলে দেওয়া হয়। যখন তারপরে আবার তাকে বসতে বলা হয়, সে যেহেতু তখনও জানতো না ক্যামেরার দিকে কী করে তাকাতে হয়, সে যখন বলে আমি জানি না ক্যামেরার দিকে কী করে তাকাতে হয়, তাকে আরও বেধড়ক মারা হয়। আর বাচ্চাগুলোর সামনে এগুলো করা হচ্ছিল। এই বাচ্চাটা সব আনন্দ নিমেষের মধ্যে চলে গেল, বাবার সাথে দেখা হবে, জিপে করে যাব, সব আনন্দ। আর প্রায় 1 বছর ধরে বাচ্চাটা এখানে জেলে এরমভাবে বন্দি ছিল। জেনারেলি মায়ের থেকে বাচ্চাদেরকে আলাদা করে মেরে ফেলা হয়, কিন্তু এক্ষেত্রে বাচ্চাটা বেঁচে যায় প্রাণে। কিভাবে বাঁচে না, তার মৃত্যুর দিন যখন ঠিক হয়, তার লাকিলি তার ঠিক দিন 5 আগেই এখানে ভিয়েতনামি আর্মিরা ইনভেড করে অ্যান্ড কম্বোডিয়াকে পল পটের হাত থেকে বাঁচায়। আর ভিয়েতনামি আর্মি যখন এই S21-এ আসে, আর তার সাথে কিছু খামের ভাষার, মানে কম্বোডিয়ান ভাষার আর্মি আসে, তখন এই বাচ্চাটা সেই খামের ভাষার আর্মিটাকে দেখে ভয় চিৎকার করতে থাকে, ভাবে হয়তো ওকে মেরে ফেলতে এসছে। অ্যান্ড বাচ্চাটা বেঁচে যাওয়ার রাস্তাটা কী ছিল, যখন এখানে এই পল পটের সৈনিকরা সবাইকে মেরে এখান থেকে বেরোনোর চেষ্টা করছিল, তখন বাচ্চাটা তার ভাইকে নিয়ে জামা কাপড়ের যে স্তূপ তার নিচে আর কি লুকিয়ে যায়, তাই বেঁচে যায়। আর
যখন তারপরে সৈনিকরা ওদেরকে উদ্ধার করে, তখন ও চেঁচিয়ে বলে, আমি আমি আমায় ছেড়ে দাও, আমি পলপটের ছেলে নই, আমার মা বাবা অন্য, আমায় ছেড়ে দাও, আমায় বাঁচতে দাও। তখন তাকে আশ্বস্ত করা হয় যে না, চিন্তা করো না, ভিয়েতনামিরা এটাকে নিয়ে নিয়েছে, তুমি মানে জায়গাটাকে ক্যাপচার করেছে, তুমি ফ্রি হয়ে যাবে, তুমি আজাদ হয়ে যাবে, কোনো ভয় নেই তোমার। তখন সে দৌড়ে তার মাকে খুঁজতে বেরোয়। গোটা বিল্ডিং, এখানে 4টে বিল্ডিং আছে, 4টে বিল্ডিংয়ে দৌড়ে দৌড়ে প্রত্যেকটা ঘরে তার মাকে খুঁজতে থাকে, এবং যেখানেই যাচ্ছে চারিদিকে ডেড বডি, রক্ত, লাশের পর লাশ। তার মাকে খুঁজে পাচ্ছিল না, বারবার রক্তে পড়ে যাচ্ছিল, পিছলে যাচ্ছিল, কিন্তু মা মা করে খুঁজতে থাকে। আর ফাইনালি সেই বাচ্চাটা তার মাকে খুঁজে পায়নি। তার মুখে, নিজের মুখে এই কাহিনী এক্ষুনি শুনলাম হেডফোনে, আর প্রচণ্ড বিধ্বস্ত লাগছে এটা শোনার পর। আপনাদেরকে ছবিটা দেখাই, যখন বাচ্চা দুটো উদ্ধার হয় সেই সময় একটা ছবি তোলা হয়েছিল। বাচ্চা দুটো যখন উদ্ধার হয়, আরও অনেকগুলো বাচ্চা উদ্ধার হয়, তখন এই ছবিটাই তোলা হয়েছিল। এই মাস ডিটেনশন সেন্টারগুলোতে এরকমভাবে পায়ে বেরি পরিয়ে রাখা হতো। দেখুন এই বেরিগুলো দেখতে পাচ্ছেন। যদি কেউ এই বেরি না পড়তে চাইতো বা খোলার চেষ্টা করতো, তাহলে ঠিকানা সোজা জেনোসাইড সেন্টার। এই যে দেখুন জেনোসাইড সেন্টার পাওয়া গেছে, সেখানে ভর্তি খুলি, প্রচুর লোককে মারা হতো ওখানে। আর এই সমস্ত কিছু একজন পেন্টার, যিনি একজন সার্ভাইভারও S21-এর, তিনি খুব সুন্দর পেন্টিং করে সমস্ত কিছু দেখিয়েছেন। এরকমভাবেই সবাইকে আটকে রাখা হতো, শ্যাকেল করে রাখা হতো, এইভাবে চান করানো হতো প্রিজনারদেরকে, কিন্তু 3 মাসে একবার। এইভাবে বাচ্চাদেরকে কেটে নেওয়া হতো মায়ের থেকে। এইভাবে নিয়ে যাওয়া হতো কিলিং ফিল্ডে, টর্চার করার পরে এরমভাবে মেরে ফেলা হতো। আর এই হচ্ছে অস্ত্র শস্ত্র যেগুলো দিয়ে মারা হতো। প্রত্যক্ষদর্শী তারাই এই ছবিগুলো এঁকেছে। একজন সার্ভাইভার, যিনি পেন্টার ছিলেন, তার ব্যাপারে এখানে লেখা আছে, পজ করে পড়ে নিন। সেম আর একজন সার্ভাইভার, ভালো করে পজ করে পড়ুন, খুব জরুরি পুরোটা পড়া। এগুলো ওই ভদ্রলোকেরই ছবি আঁকা, কিভাবে টর্চার হতো তার চোখে দেখা, এবং সেই যন্ত্রগুলো। চান টান না করে পুরো স্কিন ডিজিজ হয়ে যেত, র্যাশেস হয়ে যেত, তার উপরে এরকম টর্চার করা হতো। ওটা হচ্ছে টর্চার টুল বক্স। এইভাবে ইন্টারোগেট করা হতো, অর্ধেক লোক মারাই যেত। আর এই যে জিনিসটা দেখছেন, এই যে এটা দিয়েই সেটা হতো। এটা অরিজিনাল, এটা কিন্তু পরে তৈরি না, অরিজিনাল। এবার ওই বিদেশিটার ছবি দেখালাম আপনাদেরকে, ক্যারি হ্যামেল, এটা হচ্ছে তার বায়োগ্রাফি।
ভালো করে পড়ুন পজ করে। বিভিন্ন লোকের বায়োগ্রাফি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা যাতে পজ করে পড়তে পারেন। সমস্ত ধর্মকে নষ্ট করে দিয়েছিল পলপট। তার কথা অনুযায়ী যে কোনো ধর্ম খারাপ, যেহেতু কমিউনিজমে বিলিভ করতেন, তাই জন্যে সমস্ত মন্দির বা মসজিদকে তৈরি করা হয়েছিল ডিটেনশন সেন্টার বা জেনোসাইড সেন্টার। আর সমস্ত ফ্যাক্টরি সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল, বুদ্ধ মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল। আর এখানে একটা বিশাল বড় সিনেমা হল ছিল ফনমপেনে, সেগুলোকে সব ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল। তাহলে চালাতো কে? এই গোটা কান্ট্রি চলতো কী করে উইদাউট এই ফ্যাক্টরি বা মেকানিক্সদের তো এখানে বন্দি করা হয়েছিল। চায়না থেকে লোক আনা হয়েছিল যাতে এখানকার লোকেরা কেউ বাগাবাত না করতে পারে। ওখান থেকে ভুলিয়ে ভালিয়ে লোক আনায় এখানে জরুরি ছিল, তাই জন্য চায়না থেকে লোক এনে এগুলো চালানো হতো। এই দেখুন, পুরো ফনমপেনের যত ইন্ডাস্ট্রি ছিল, যা ছিল সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিল্ডিং ধ্বংস করে দেওয়া হয়েছিল, অলিম্পিক স্টেডিয়াম ধ্বংস করে দেওয়া হয়েছিল। একসময় যেটা প্রাইড ছিল, শুধুমাত্র তারা এনিমি ডিস্ট্রয় করেনি, তারা সব কিছু ডিস্ট্রয় করতে চেয়েছিল পলপট, যাতে এখানে ইকোনমি বেঁচেই না থাকে। শহরের এই অবস্থা করেছিল একসময়, যে শহর এত উন্নত ছিল। হচ্ছে নর্থ ওয়েস্টের একটা মাস গ্রেভ, 300-রও বেশি মাস গ্রেভ পুরো কম্বোডিয়াতে রয়েছে। একটাই আপনাদেরকে নিয়ে গেছিলাম। তো এই দেখুন, এগুলো সব শহরের বাইরে তৈরি করা হতো S21-এ, যাতে কোনো প্রিজনার্স না থাকে, তাই জন্য নিয়ে গিয়ে মেরে ফেলা হতো। বাপরে বাপ, এটা অরিজিনাল ছবি, ভর্তি ভর্তি সব মাথার খুলি। এই যে এইভাবে নিয়ে যাওয়া হতো, এইভাবে নিয়ে যাওয়া হতো ব্লাইন্ড ফোল্ড করে রাত্রিবেলা, আর নিয়ে গিয়ে এরকমভাবে মেরে খুন করা হতো। ওদেরকে বলা হতো এখান থেকে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, নতুন ঘরে নিয়ে যাওয়া হবে এই S21 থেকে, বাট এভাবে নিয়ে গিয়ে খুন করা হতো। মাথার মধ্যে মেরে খুন করা হতো যাতে বুলেট বাঁচানো যায়। এই দেখুন, তার মধ্যে কিছু খুলি যেগুলো পাওয়া গেছে। মাথায় মেরে তারপরে গলা কেটে দেওয়া হতো। কোনটা কার কে জানে, এগুলো সব হয়তো S21-এর প্রথম দিকের ভিকটিমদের খুলি। এই দেখুন, মেরে কিভাবে মাথা ফাটিয়ে দেওয়া হতো। মাথা ফাটিয়েই মারা হতো, বুলেট নষ্ট না করার জন্য। বাপরে বাপ। আর এর মধ্যে প্রচুর বাচ্চাদের খুলিও রয়েছে। এরকম মাথা ফুটো করে দেওয়া হয়েছে।
এদিকে আরো কিলিং ফিল্ডের একটা ম্যাপ রয়েছে, আমি দিয়ে দেবো। চারিদিকে খুলি ভর্তি। দেখছেন, এখান থেকে আনা হয়েছে খুলিগুলোকে। ম্যাপটা দেখাই আপনাদেরকে, এই যে কিলিং ফিল্ডের ম্যাপ। এটা হচ্ছে কম্বোডিয়ার যত কিলিং ফিল্ড ছিল তার একটা অ্যাভারেজ ম্যাপ। এটা হচ্ছে মেমোরিয়াল। কমরেড ডুচ বলে একজন ছিলেন, যিনি এই পলপটের একজন খুব কাছের কমরেড ছিলেন। 2007-এ তাকে কোর্টে তোলা হয়। সে 1991-এ থাইল্যান্ডে পালিয়ে যায়, খ্রিশ্চিয়ানিটি নেয় এবং পরে ফিরে আসে। 2007-এ তাকে কোর্টে তোলা হয় এবং তাকে অফিসাররা কিলিং ফিল্ডে নিয়ে যায়, কেননা তার সাইনেই এই S21 থেকে লোকজনকে কিলিং ফিল্ডে নিয়ে যাওয়া হতো, কাকে মারা হবে কাকে মারা হবে না। হি ওয়াজ দ্য হেড অফ দিস S21। তো সেই ইন্টারভিউটা যদি আমি ইন্টারনেটে খুঁজে পাই তাহলে সেটাও আপনাদেরকে শোনাবো, বা সেই কোর্ট ট্রায়ালটা যদি দেখতে পাই সেটাও আপনাদেরকে শোনাবো। 1925 সালের মে মাসে জন্ম এই পলপট নামক এই রাক্ষসটার। তো তার আন্ডারে মানে সে প্যারিসে গেছিল রেডিওলজি নিয়ে পড়াশোনা করতে, ওখানে সেই পড়াশোনায় সে ফেল করে, সেই জন্য সে কম্বোডিয়াতে ফিরে আসে। বাট প্যারিসে থাকাকালীন সে একটা কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হয়, অ্যান্ড সেই মতবাদ নিয়ে সে কম্বোডিয়াতে ফিরে আসে এবং একটা ছোটোখাটো গরিলা মুভমেন্ট শুরু করে। তার মনে হয় যে এই কমিউনিজমেই তাদের দেশ বেটার হবে। আমেরিকার সাথে যুদ্ধ তো অলরেডি চলছিলই ভিয়েতনামের, তাই জন্য বম্বিং হচ্ছিল কম্বোডিয়াতে, চারিদিকে ল্যান্ডমাইন বা উপর থেকে বোম পড়া এগুলো তো হচ্ছিল। সেই সময় দাঁড়িয়ে পলপটের এই গরিলা মুভমেন্ট আরও বাড়তে থাকে। রাজার রাজত্ব ধীরে ধীরে কমতে থাকে, বিকজ লোকের মনে হয় যে রাজা হয়তো এফিসিয়েন্টলি দেশটাকে চালাতে পারছে না, তো পলপটই চালাতে পারবে। অ্যান্ড পলপট 1975 সালে কম্বোডিয়াতে রাজত্বে আসে। 1975-এ যখন পলপট এখানে আসে জয়ী হয়ে, বা রাজাকে হাঁটিয়ে দিয়ে গদি থেকে, তখন গোটা কম্বোডিয়া উচ্ছ্বাসে মেতে ওঠে, লোকে খুব খুশি হয় এবং চারিদিকে মানে আনন্দের বাণী শুরু হয়ে যায়। প্রথম দিকে লোকেরা বুঝতে পারে না, বাট ধীরে ধীরে তারা বুঝতে পারে যে কাকে লিডার বানিয়েছে আর কি সর্বনাশ করেছে। সেই পলপট এত কিছু ঘটানোর পরে 1991-এ যখন তার একটা কোনোভাবে তাকে ধরা যায়, তার ইন্টারভিউ হয়, তখন সে বলে যে হ্যাঁ, কিছু ভুল ঘটেছিল বটে, কিছু ভুল হয়েছিল ওই সময় আমার রাজত্বে, বাট এছাড়া এগুলো ছোট ঘটনা, এটা বড় ঘটনা না, এগুলো সব ছোট ঘটনা। পঁয়ত্রিশ লক্ষ লোকের দেশ ছিল, তার মধ্যে অলমোস্ট 9 লাখ লোক মারা যায় এই জেনোসাইডে। এটা ছোট ঘটনা। যেমন ওয়েস্ট বেঙ্গলে এখন রেপ একটা ছোট ঘটনা। আমরা কাকে আমাদের শাসনে বা গদিতে বসাচ্ছি সেটা খুব ম্যাটার করে। কোনো ছোট ঘটনা কখনো ইগনোর করতে নেই, তাহলে কোন দিন এরকম বড় ঘটনায় পরিণত হবে, 1/4 পপুলেশন এইভাবে মৃত্যুর মুখে চলে যাবে, সেদিন আফসোসের শেষ থাকবে না। তো যাই হোক, আই এম সাইনিং অফ। আপনাদেরকে দেখালাম অত্যাচারের একটা নমুনা। লাকি মনে হয় ওই সময় ইন্ডিয়াতে, আমার মা বাবা ইন্ডিয়াতে ছিল, তারা কম্বোডিয়ান নয়, বাট আমরা যেন আনলাকি না হই।
ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জনগণকে জেগে উঠতে দেখে ভালো লাগছে। পরিবর্তনের আসল মানে জনগণের ওপরে অত্যাচার নয়, তাদেরকে বেটার করা, যেরকম সিঙ্গাপুর করেছে, তাইওয়ান করছে, ভারতও হচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এই সিচুয়েশন, আমাদের তিলোত্তমার এই মৃত্যু মেনে নিতে পারছি না। রাস্তায় নামবো, এখন ইন্ডিয়ার বাইরে আছি, ফিরে গিয়ে রাস্তায় নামবো। আর আমি আবারও দুঃখিত যে একটা মালদা সিরিজ চলতে চলতে মাঝে আপনাদের কাছে এই ভিডিওটা এলো, কিন্তু এটা জরুরি ছিল। এই ভিডিওটা এই অবধি। যদি আপনাদের মনে হয় আমি এই ভিডিওর দ্বারা কিছু ভ্যালু বা কিছু ইনফরমেশন বা কিছু আপনাদেরকে দিতে পেরেছি, তাহলে রিকোয়েস্ট থাকলো বাকিদের সাথে শেয়ার করার, সবাইকে জানানোর 40 বছর আগে আমাদের দেশের এত কাছে কাম্বোডিয়াতে এরকম একটা জেনোসাইড হয়েছে, যেটা আমরা ইতিহাসের পাতায় পড়িনি, কিন্তু আমাদের জানা উচিত, যাতে এই সেম জিনিস আমাদের সাথে না হয়, আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আমাদের মা বোন, আমাদের দাদা ভাই, আমাদের পরিবারের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন, সঙ্গে রাখবেন দ্য নীল ভাই। বাই।